আজ আবার বৃহস্পতিবার, সবাই একসাথে হয়েছে। সেই প্ল্যানচেটের বৃহস্পতিবারের পর আর নানা কাহিনীর কারণে সবার একসাথে হওয়া হয়ে ওঠেনি। আজ তাদের সাথে নতুন সদস্য যোগ হয়েছে তাসিন। সবাই গোল হয়ে বসেছে, জানালাগুলো খোলা। বাতাসের ঝাপটায় জানালার কপাট সশব্দে বাড়ি খাচ্ছে মাঝে মাঝে, কিন্তু কেউ উঠে বন্ধ করে দিচ্ছে না। বৃষ্টিময় আবহাওয়ার জন্য আজ রাতে খিচুড়ি রান্না হচ্ছে। সবার মধ্যেই খুশির আমেজ। মৌনি তার আগের রূপে ফিরে এসেছে, অনবরত বকবক করেই যাচ্ছে। সে তাহসিনের পাশে বসেছে, তাকে বলছে, তাহসিন ভাইয়া, তোমার নাম কি? তাহসিন। উহু, পুরো নাম? পুরো নাম কি জিনিস? উফ বলো না, ফুল নেম। তাহসিন আশরাফ। তাহলে সবাই আশরাফ না ডেকে তাহসিন ডাকে কেন? কারণ উইটা টাইটেল আমার বাবার নামেও আছে। মূল নাম তাহসিন। কিন্তু ভাইয়া। আরহান মৌনির মাথায় টোকা দিয়ে বলল, তোর এসব প্যাচালে এই ছেলের মাথা একদিনেই নষ্ট হয়ে যাবে। সুমন বলল, হুম। উইয়ে অনেক ছেলেটা এতদিন ওকে কি করে সহ্য করেছে ভেবেই পাই না। সবাই হাসতে লাগল। মৌনি রেগে উঠে সুমনকে ইচ্ছেমতো কিল ঘুষি দিতে শুরু করল। মারামারি লেগে গেল প্রায়। সবাই মিলে দুজনকে ছাড়িয়ে জায়গা মতো বসাল। আবির সবার উদ্দেশ্যে বলল, তোরা সবাই তাহসিনের সাথে পরিচিত হয়েছিস তো? হুম। স্বর্ণ একটু ঘাবড়ে গেল। আলাদা করে তাকে কেন জিজ্ঞেস করল? সে বলল, হুম হয়েছে। ভালো। তুই তো কালকে ছিলি না, তোকে পরিচয় করাতে পারিনি। আবির তাহসিনকে বলল, তুই কথা বলছিস না কেন? লজ্জা পাস না রে ভাই, এরা সব ছোট। তুই করেই ডাকতে পারিস সবাইকে। শুধু কেয়া আমাদের সমবয়সী। তাহসিন বলল, বুঝেছি। শশী এসে ওদের মুড়িমাখা দিয়ে গেলেন বিশাল গামলা ভর্তি। সবাই মিলে কাড়াকাড়ি করে খেতে শুরু করে দিল। তাহসিন নিতে পারছে না দেখে স্বর্ণ বলল, আরে লজ্জার কিছু নেই। বসে থাকলে ভাগে কিচ্ছু পাবেন না, এরা সব খেয়ে ফেলবে। মুড়িমাখা শেষ হতে সময় লাগল 5 মিনিট। খাওয়া শেষে আরহান 32 পার্টি দাঁত বের করে স্বর্ণকে বলল, যা এবার তোর কাজ। চা বানিয়ে নিয়ে আয়। স্বর্ণ মজা করে চা বানাতে পারে, তাই তাকেই সবসময় চা বানানোর দায়িত্ব দেয়া হয়। স্বর্ণ উঠে চা বানাতে চলে গেল। রান্নাঘরে রান্না হচ্ছে না। হলঘরের পাশে ওদের বরদাদার আমলের একটা বড় চুলা আছে। সেখানে ডেকচি বসিয়ে খিচুড়ি রান্না করছেন স্বর্ণর 2 মামি। স্বর্ণ এদিক দিয়ে চা বানিয়ে নিয়ে গেল। গিয়ে দেখল তার জায়গা দখল করেছে মৌনি। সে মোহনার কানে কানে কি যেন বলছে। তাহসিনের পাশে মৌনির জায়গাটা ফাঁকা। স্বর্ণ খুশিই হল, বসল সেখানে গিয়ে। তাদের 7 ভাইবোনের জন্য আলাদা করা 7টা কাপে চা এনেছে সে। তাহসিনের কথা ভুলে গেছে, তাই সবাইকে দেয়া শেষে স্বর্ণ নিজেই ভাগে পেল না। সে চুপচাপ বসে রইল। স্বর্ণর চা না খাওয়ার বিষয়টা কেউ খেয়াল না করলেও তাহসিন খেয়াল করল। সে বলল, তুমি চা খাবে না? স্বর্ণ মুচকি হেসে বলল, না। আপনি খান। তুমি নিজেরটা আনোনি কেন? এনেছিলাম তো, বলে স্বর্ণ তাহসিনের কাপটার দিকে চোখ দিয়ে ইশারা করল। কিন্তু আপনার জন্য আনতে মনে ছিল না। তাহসিন মন খারাপ করে ফেলল। সে চায় চুমুক দিয়ে ফেলেছে, নইলে চাটা স্বর্ণকে দিয়ে দিত। সে কাপটা নামিয়ে রাখল নিচে। স্বর্ণ সেটা দেখে এক মুহূর্ত ভেবে কাপটা নিজে নিয়ে চুমুক দিল।
যেদিক দিয়ে তাহসিন চুমুক দিয়েছে সেদিকে দিয়েই। তাহসিন বিব্রত হল। গতকাল রাতেও হয়েছিল। আবার ভালোও লাগল। অদ্ভুত ব্যাপার। স্বর্ণ একটু খেয়ে কাপটা আবার নামিয়ে রেখে তাহসিনকে ফিসফিস করে বলল, এবার আপনি খান। পুরোটা আমি খেয়ে ফেলব নাকি? তাহসিন ঠোঁট টিপে হেসে কাপটা তুলে নিল। তাদের আসর ভাঙল রাত 10টায়। মুনিরা এসে সবাইকে খেতে ডেকে গেলেন। সবাই হুড়াহুড়ি করে উঠে চলে গেল। তাহসিন আস্তে আস্তে উঠল। ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করল কেয়া বের হয়নি। সে জানালার ধারে চুপ করে দাঁড়িয়ে আছে। পেছনে থেকে দেখেও তাহসিনের কেন যেন মনে হল মেয়েটা নিঃশব্দে কাঁদছে। তাহসিন কেয়ার কাছে গিয়ে বলল, কেয়া, তোমার মন খারাপ? কেয়া দ্রুত নিজেকে সামলে নিয়ে হেসে বলল, না, মন খারাপ কেন হবে? তোমার বিয়ের কথা বলছিল সবাই। এসব ছেড়ে চলে যাবে বলে মন খারাপ বুঝি? কেয়া কথা না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ঝড় উঠছে নতুন করে। দূরে দুটো সুপারি গাছের মাথা বারবার নুয়ে পড়ছে বাতাসে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে যেন। কেয়ার মনেরও একই অবস্থা। কেয়াকে চুপ করে থাকতে দেখে তাহসিন প্রসঙ্গ পাল্টে বলল, আজ তোমাকে একটা ছেলের সাথে দেখেছি রেস্টুরেন্টে। আমিও গিয়েছিলাম একটা কাজে। কি উনি? তোমার বন্ধু? না, নাহিয়ান। উনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। তাহসিন চমকে বলল, উনার সাথে তোমার বিয়ে? হ্যাঁ, কেন? কেয়া দেখল তাহসিনের ভুরু কুঁচকে গেছে। কি যেন ভাবছে। তাহসিন বলল, না, এমনি। বলে সে চলে গেল। কেয়া চিন্তায় পড়ে গেল। কোনো সমস্যা আছে নাকি? খিচুড়ির সাথে গরুর মাংস রান্না হয়েছে। মেয়েরা বসেই আচার নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এর মধ্যে সুমনও আছে। সে মেয়েদের মতো টক ভীষণ পছন্দ করে। সবাইকে বেড়ে দিচ্ছেন শশী। তাহসিন একটু পরে এসেছে স্বর্ণর পাশে বসল। শশী একটু কেমন করে যেন তাকালেন কিন্তু কিছু বললেন না। ব্যাপারটা খেয়াল করল তাহসিন। ভোরেও শশী আন্টি ওর ঘর থেকে বের হতে দেখেছেন স্বর্ণকে। তাই সে অন্য কোথাও গিয়ে বসার কথা ভাবল। তবে সবাই এমনভাবে বসেছে যে আর জায়গা নেই কোনো। রান্নাটা দারুণ মজা হয়েছে। তাহসিন অনেকদিন পর তৃপ্তি করে খেল। মাঝখান দিয়ে খাওয়ার মধ্যে তার আর স্বর্ণর প্লেটে কিছু আদান প্রদানও হয়ে গেল সবার চোখ এড়িয়ে। মাঝরাতে স্বর্ণর ঘুম ভেঙে গেল। সে মোবাইলে দেখল 3:10 বাজে। টেবিল ল্যাম্প জ্বলছে। টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেয়া। স্বর্ণ কেয়াকে ডাক দিয়ে খাটে শুয়ে পড়তে বলল। কেয়া কোনো রকমে টলতে টলতে উঠে এসে শুয়ে পড়ল। স্বর্ণর ঘুম আসছে না আর। বারবার মনে হচ্ছে তাহসিন কি আজও জেগে আছে? একবার গিয়ে দেখবে সে। স্বর্ণ পা টিপে টিপে গিয়ে হাজির হল তাহসিনের ঘরের সামনে। ঘর আজ অন্ধকার। তবে ভেতরে মানুষটা জেগে আছে। ল্যাপটপে লিখে যাচ্ছে একটানা। স্বর্ণ ঘরের সামনে দাঁড়াতেই তাহসিন বলে উঠল, ভেতরে এস স্বর্ণ। স্বর্ণ অবাক হয়ে বলল, আপনি জানলেন কি করে আমি এসেছি? তাহসিন কিছু না বলে হাসল শুধু। স্বর্ণ ভেতরে গিয়ে বসল। তাহসিন জিজ্ঞেস করল, এত রাতে একটা ছেলের ঘরে আসতে ভয় করে না তোমার? ভয় করবে কেন? কেন ভয় করবে জানো না বুঝি? স্বর্ণ অভিমানী গলায় বলল, আপনি বুঝি সেরকম? তাহসিন আবার হাসল জোরে জোরে। স্বর্ণ বলল, আপনি দেখতে তো খুব ভদ্রলোক। ভেজা বেড়াল সেজে থাকেন। ভেতের ভেতরে পাজি। তাহলে আসলে কেন আমার কাছে? মোটেও আপনার কাছে আসেনি। এদিন দিয়ে যাচ্ছিলাম তাই উকি দিলাম আপনার ঘরে।
এত রাতে ছেলেদের ঘরে উকি? তুমি তো মোটেও সুবিধার মেয়ে না। স্বর্ণ কিছু না বলে রাগ দেখিয়ে উঠে চলে যাচ্ছিল। তাহসিন সামনে গিয়ে তাকে আটকাল। ঘর তখনও অন্ধকার। ল্যাপটপের আলোর মৃদু আভা ছড়িয়ে আছে ঘরময়। সামনাসামনি তারা একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখ যেন জ্বলছে। ঘোর ভেঙে তাহসিন বলল, চলে যেও না প্লিজ। মজা করছিলাম। আচ্ছা। স্বর্ণ আবার জায়গামতো বসে বলল, কি লিখছেন আজকে? উপন্যাস। কোনো বিষয়ে? এতদিন সমাজ বিষয়ে লিখছিলাম। এখন প্রেম বিষয় মাঝখানে এসে যাচ্ছে। স্বর্ণ লজ্জা পেয়ে গেল। ধুর, এখানে কেন যে এলো? এই ছেলের বুঝি মাথা খারাপ হয়ে গেছে আজ। তাহসিন বলল, কিছু বললে না যে? কি বলবো? হুহাচ্ছা, বলুন না, বুঝলেন কি করে আমি এসেছি যে? অন্য কেউ যদি হতো? অন্য কেউ তোমার মতো এক পায়ে পায়েল পড়ে না। কথা বলতে বলতে ফজরের আজান দিয়ে দিল। তাহসিন খাটে বসেছিল, স্বর্ণ চেয়ারে। আজ তারা আলো না জেলে অন্ধকারে বসেই কথা বলছিল। আজান শুনে স্বর্ণ বলল, আমি যাই এখন। মামিরা উঠবে এখনই। স্বর্ণ তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছিল। হঠাৎ তার ওড়নায় টান পড়ল। পেছনে ঘুরে দেখল টেবিলের ধারের একটা আলগা হয়ে থাকা পেরেকে লেগে শিফনের ওড়নাটা ছিঁড়ে গেছে অনেকখানি। স্বর্ণ মন খারাপ করে বলল, এটা আমার অনেক প্রিয় ছিল। তাহসিনেরও খারাপ লাগল। মনে হলো তার জন্যই হয়েছে এটা। টেবিলটা পুরানো, পেরেক বের হয়ে আছে তাই। সে দেখেছিল এটা আগেই। ঠিক করে ফেলা উচিত ছিল। তাহসিন মনে মনে বলল, আমি ইনকাম করলে প্রথমেই তোমাকে এমন একটা ওড়না কিনে দেব। স্বর্ণ। স্বর্ণর সাথে সাথে তাহসিনও ঘর থেকে বের হল। আর বের হয়েই দেখল সামনে দাঁড়িয়ে আছেন শশী। স্বর্ণ ভয়ে ভয়ে বড় মামির দিকে তাকাল। তার বুক কাঁপছে। মামি কি ভাবছেন? শশী দুজনের দিকে একবার একবার করে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হচ্ছে এসব? তাহসিন মাথা নিচু করে ফেলল। শশী আন্টি ভুল বুঝলেন এভাবে? শশী আবারও বললেন, বল, কি করছিস তোরা? স্বর্ণর হাত ঝাঁকিয়ে বললেন, তুই এ সময়ে ওর ঘরে কেন? গতকালকেও দেখেছি। আজও। লোকে শুনলে কি বলবে? বল, সত্যি করে এখানে কি করছিলি? তাহসিনকে তুই আগে থেকে চিনিস? স্বর্ণ মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। শশী স্বর্ণর হাত ধরে টেনে ঘরের ভেতর ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। তাহসিন দাঁড়িয়ে রইল বাইরে। ভেতরে ঢুলে শশী জিজ্ঞেস করলেন, এবার বল। তোর মুখে পুরোটা শুনব। তারপর ওই ছেলের মুখে। স্বর্ণ যা যা সত্যি সবটা বলে দিল। কথাগুলো শুনে মামির প্রতিক্রিয়া ঠিক বুঝতে পারল না স্বর্ণ। এবার শশী দরজা খুলে তাহসিনকে ডেকে নিলেন। তাহসিনও সত্যি কথাই বলল। ততক্ষণে রোদ উঠে গেছে বাইরে। স্বর্ণর বড় মামা মামিকে না পেয়ে ডাকতে শুরু করলেন। শশী বলে গেলেন, আমি কিছু না বলা পর্যন্ত যেন দুজনকে একসাথে না দেখি, নইলে ফল খুব খারাপ হবে। তাহসিনের লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। উনাদের বাড়িতে আশ্রিত থেকে এটা কি কাজ করে ফেলল সে? স্বর্ণ ঘরে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। তার কষ্ট নিজের জন্য হচ্ছে না, হচ্ছে তাহসিনের জন্য। যদি ওর জন্য তাহসিনকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে? শুক্রবার বলে সবাই দেরি করে ঘুম থেকে উঠল। খাওয়া দাওয়া শেষ হল 11টায়। এক একজন এক এক সময়ে ওঠে বলে ছুটির দিন সকালে তাদের একসাথে খাওয়া হয় না। স্বর্ণ খেতে বসে কিছুই খেতে পারল না। সে খেতে চাইছিল ও না। শশী মামি জোর করে খাইয়ে দিল।
সবার সামনে মামির ব্যবহার একদম স্বাভাবিক। স্বর্ণ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। তাহসিন খেয়েছে কি না তাও জানে না। ঠিক 11:30টায় মামি স্বর্ণকে চুপি চুপি ডেকে নিয়ে গেলেন সবার চোখ এড়িয়ে। মামির পিছু পিছু ছাদে গেল স্বর্ণ। দেখল তাহসিন আগে থেকেই দাঁড়িয়ে আছে। মামি দুজনকে সামনে দাঁড় করিয়ে বললেন, তোরা দুজনেই বড় হয়েছিস। নিজের জীবনের সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট বয়স হয়েছে। তাই বলে যা খুশি তাই তো করতে পারিস না। রাত বিরাতে মেয়ে হয়ে একটা ছেলের ঘরে যাওয়াটা কোনোভাবেই ঠিক কাজ না স্বর্ণ। তোর থেকে আমি এটা আশা করিনি। আর তাহসিন, তুইও তো বুঝিস তোর ওপরে আমার ভরসা আছে। তাই আশা করব তোরা দুজনে যা করবি সেটা যেন কোনোভাবে দৃষ্টিকটু না হয়। যতদিন ব্যাপারটা একটা লিমিটের মধ্যে থাকবে আমি কিচ্ছু বলবো না। কিন্তু কোনোভাবে যদি উল্টোপাল্টা দেখি। স্বর্ণ মামিকে জড়িয়ে ধরে বলল, মামি আমরা কিচ্ছু উল্টোপাল্টা করব না। তুমি যা ভাবছ তেমন কিচ্ছু না। আমরা শুধুই বন্ধু। শশী গম্ভীর মুখে বললেন, তাহলে বন্ধুত্বই যেন থাকলো শুধু। তাহসিন বলল, আন্টি আমি সরি। শশী তাহসিনের গালে হাত দিয়ে বললেন, আমি জানি বাবা তুই অনেক ভালো। চিনি তো তোকে। কিন্তু বাড়ির আর সবাই তো তেমন চেনে না। তারা যদি এটা দেখত তাহলে কি হতো বুঝতে পারছিস? হ্যাঁ আন্টি। সেজন্যই সরি। যাচ্ছি আমি। আজকের কথাগুলো যেন মনে থাকে। মামি ছাদ থেকে নেমে যাওয়ার পর স্বর্ণ একগাল হেসে বলল, আমি জানতাম আমার মামি অনেক ভালো। অন্যদের থেকে তার চিন্তা ভাবনা অনেক বেশি অ্যাডভান্স। আমার তোমার জন্য ভয়ই হচ্ছিল। আর আমার ভয় হচ্ছিল আপনার জন্য। স্বর্ণর কথা শুনে হেসে ফেলল তাহসিন। আকাশটা এখনো পরিষ্কার হয়নি। তবে আজ বৃষ্টি নেই। বাতাস আছে বেশ। সকালের দিকে রোদ উঠেছিল। এখন আবার মেঘলা। স্বর্ণ সকালে চুল আঁচড়ায়নি। রাতের বাঁধা চুল সামনে দিয়ে এলোমেলো হয়ে আছে। বাতাসে চুলগুলো মুখে এসে পড়ছে। স্বর্ণ সেগুলো বারবার সরিয়ে দিচ্ছে। তার পরনে হালকা গোলাপি কামিজ। ছেঁড়া ওড়না বদলে সাদা রঙের সুতির ওড়না পরেছে। চোখে গতকালকের কাজলের হালকা প্রলেপ রয়ে গেছে। তাহসিন চোখ সরাতে পারছে না। তার মনে হচ্ছে এক মুহূর্ত অন্যদিকে তাকালে সব হারিয়ে যাবে। স্বর্ণ এভাবে তাকানো দেখে বেশ লজ্জা পেল। সমানে থেকে সরে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়াল। রাস্তায় লোকজন অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। কারো তাড়া নেই আজ। দুটো 12-13 বছর বয়সী ছেলে মেয়ে হেসে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়েটা লজ্জা পেয়ে একবার সামনে চলে যাচ্ছে। ছেলেটা পেছনে পেছনে হাঁটছে। কিছু বলতে চেয়েও পারছে না। বোধহয় ছেলেটা প্রপোজ করবে আজ মেয়েটাকে। তবে স্বর্ণ সেটা দেখতে পারল না। তার আগেই মোড় ঘুরে চলে গেল তারা। এত মনোযোগ দিয়ে কি দেখছ? তাহসিন এসে দাঁড়িয়েছে স্বর্ণর পাশে। কিছু না, এমনি। চিন্তা করছ নাকি মামির কথা? আন্টি আর বোধহয় কিছু বলবে না। তুমি তো বলেই দিয়েছ আমরা ফ্রেন্ড। স্বর্ণ মনে মনে বলল, কে চায় ফ্রেন্ড হয়ে থাকতে? গার্লফ্রেন্ড হতে চাই। গার্লফ্রেন্ড বানাবা? প্লিজ প্রপোজ করো না তাহসিন। উইয়ে দেখো এতটুকুন ছেলেটাও মেয়েটাকে প্রপোজ করবে। তুমি কবে করবা? তাহসিন বলল, এই ছাদটা অনেক সুন্দর। চারপাশে বড় বাড়িঘর নেই। পুরো আকাশটা দেখা যায়। রাতে অনেক সুন্দর লাগে তাই না? তবে আসতে পারবেন না। রাতে ছাদ তালা দেয়া থাকে। কেন? দাদু তালা দিয়ে রাখেন।
আগে আমরা অনেক ফাজলামো করতাম রাতে ছাদে এসে, তাই দাদুর এই অসুস্থ শরীর নিয়ে ছাদে আসে তালা দিতে? স্বর্ণ একটু ভেবে বলল, ও তাই তো। দাদু তো নিচেই নামেন না খুব একটা, উপরেও উঠার কথা না, হয়তো তালা দেন না। তাহলে আজ রাতে ছাদে আসবা? এই কাহিনী হওয়ার পরেও মামি ধরে ফেললে? কেউ ধরবে না, সাবধান থাকলেই হবে। এই দুদিন অসাবধানতার কারণে এমন হয়েছে। আচ্ছা তাহলে আসব, আগে রাত হোক। হুম, চলো এখন নিচে যাই, পরে সবাই খুঁজবে। মোহনা পড়তে বসেছিল, তার প্রিটেস্ট পরীক্ষা চলছে। নেক্সট পরীক্ষা বোটানি। সাবজেক্টটা তার অসহ্য লাগে, ইচ্ছে করে এটাকে বাদ দিয়ে দিতে। এত এত গাছপালার বৈজ্ঞানিক নাম মুখস্থ করা কি করে সম্ভব? মোহনা ভেবেই পায় না মানুষ অনার্সে উঠেও এই দাঁতভাঙ্গা সাবজেক্টে কি করে পড়ে। একটা চ্যাপ্টার শেষ করে সে ক্লান্ত হয়ে গেল। চেয়ারে হেলান দিয়ে পড়াগুলো মনে মনে রিভাইস দিতে লাগল। হঠাৎ ফোনে মেসেজ। মাহাদির নাম্বার থেকে মেসেজ। সেদিন নাম্বারটা সেভ করে রেখেছিল মোহনা। সে মেসেজ ওপেন করল। তাতে লেখা আগামীকাল পরীক্ষার পর কলেজের ডানপাশের মোড়ে রেইনট্রি গাছের নিচে দাঁড়াবে। মোহনা উত্তর দিল, পারব না। কেন যাব? আর কোনো মেসেজ এলো না তার কাছে। ছেলেটা কি মেসেজ পায়নি? ডেলিভারি রিপোর্ট তো এসেছে। তাহলে? মোহনা সারাদিন ফোন হাতে অপেক্ষায় বসে থাকে। মনে মনে ঠিক করে সে কিছুতেই পরদিন সেখানে যাবে না। সপ্তাহে 4 দিন পড়াতে হবে। 3 সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ। বেতন 5,000 টাকা। ঠিক আছে? জি ঠিক আছে। প্রথম দিন তোমার ছাত্রের সাথে একটু কথা বলে যাও। সে মহা ফাঁকিবাজ। একটু দেখে শুনে পড়িও, কেমন? অবশ্যই আন্টি। মহিলাটি হেসে চলে গেলেন। তাহসিন তার জীবনের প্রথম ছাত্রের দিকে তাকিয়ে হাসিমুখে জিজ্ঞেস করল, নাম কি তোমার? অপূর্ব। বাহ, সুন্দর নাম তো। ছেলেটা মিষ্টি করে হাসল। বলল, আপনি কি কাল থেকে আসবেন স্যার? আসলে আমি কিছুই পারি না। এর আগে টিচার ছিল না, একাই পড়েছি। ফার্স্ট সেমিস্টারটা খারাপ হয়েছে, এবার তাই ভালো করে পড়তে চাই। হ্যাঁ, কাল থেকেই আসব। তোমাকে দেখে কিন্তু মোটেও ফাঁকিবাজ মনে হচ্ছে না। ছেলেটা আবারও সুন্দর করে হেসে বলল, মা এমনিতেই বলেন, সবার মায়ের কাছেই তার ছেলে ফাঁকিবাজ। কথাটা শুনে তাহসিনের বেশ খারাপ লাগতে শুরু করল। তার জন্য রাখা প্রতিটা হোম টিউটরকে মা একই কথা বলতেন, তার দুষ্টু ছেলেকে যেন দেখে শুনে পড়ায়। অথচ তাহসিন কখনোই দুষ্টুমি করত না। মা কেমন আছেন এখন? খুব দেখতে ইচ্ছে করছে। আবির তাহসিনের কাঁধে হাত রেখে বলল, চল তাহলে আজ। কাল চলে আসিস সময় মতো। ওরা বের হয়ে এল। আবির টিউশনিটার খোঁজ দিয়েছে তাহসিনকে। এখন আপাতত কিছু তো করতে হবে। চাকরি কবে পাবে কোনো ঠিক নেই। একজনের কাছ থেকে ধার নিয়ে চলছে এই মাসে। পুরো মাসটা চলবে কি না জানে না তাহসিন। তার মাথায় রাজ্যের চিন্তা। নিজের বাড়িতে থাকার সময় সে বুঝতেও পারেনি পৃথিবীতে টিকে থাকা এতটা কষ্ট। এখন দোকান থেকে 1 কাপ চা কিনে খাওয়ার সময়ও তার ভাবতে হয় খাবে কিনা। আবির মাঝরাস্তায় আলাদা হয়ে গেল। তার কাজ আছে। তাহসিনের বাড়িতে ফিরতে ইচ্ছে হল না। ইদানিং রাস্তায় ঘুরতে তার ভালোই লাগে। লোকজনকে দেখলে, তাদের জীবনযাত্রা সম্পর্কে ভাবলে অনেক কিছুর ধারণা পাওয়া। এখন সে একটানা অনেক লেখা লিখে ফেলতে পারে।
আগে লিখতে গেলে ভাবতে হতো, কল্পনা করে নিতে হতো অনেক কথা। এখন সেটা প্রয়োজন হয় না। মানুষের জীবন এত বৈচিত্র্যময় যে তাদের প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা দিয়েই অনায়াসে এক একটা উপন্যাস লিখে ফেলা যায়। তাহসিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা পার্কে গিয়ে বসল। পার্কটা বসার জন্য ঠিক সুবিধার নয়, কারণ আশেপাশে শুধু কপোতকপতিদের দেখা যাচ্ছে যারা মোটেও শালীন ভঙ্গিতে বসে নেই। তাহসিন উঠে পার্ক থেকে বের হয়েই দেখতে পেল নাহিয়ানকে। ছেলেটা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা খুব সম্ভবত কাঁদছে, তবে সেটা বোঝা যাচ্ছে না কারণ ওড়না দিয়ে মেয়েটা মুখ ঢেকে রেখেছে অনেকখানি। নাহিয়ান মেয়েটাকে রিকশায় তুলে দিয়ে কি যেন বোঝাল। তারপর রিকশাটা চলে যেতেই নাহিয়ান অন্য একটা রিকশায় উঠে চলে গেল। তাহসিনের এবার মনে পড়ে গেল মেয়েটাকে। এই মেয়ে তাদের পাশের ফ্ল্যাটেই থাকে। নাম রূপা, গান শেখে। এই মেয়ের গান মায়ের খুব পছন্দ বলে মা মেয়েটিকে প্রায় বাসায় নিয়ে আসতেন, গান শুনতে চাইতেন। সেজন্য একে ভালো করেই চেনে তাহসিন, আর নাহিয়ানকে রূপার সাথেই সে আগে কয়েকবার দেখেছে। এজন্যই কেয়ার সাথে নাহিয়ানকে কথা বলতে দেখে তার চেনা চেনা মনে হয়েছিল, কিন্তু ঠিক চিনতে পারেনি। কিন্তু এখানে হচ্ছেটা কি? কোনো না কোনো গণ্ডগোল নিশ্চিত আছে। রাত 12:40 বাজে। স্বর্ণর ছাদে থাকার কথা 12:30। সে বারবার ঘড়ি দেখছে। সবাই শুয়ে পড়ছে কিন্তু কেয়া পড়ছে এখনো। স্বর্ণ কেয়ার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, কে আপু, আর কতক্ষণ পড়বা? জানি না, এখনো পড়া বাকি। উফ, তোমার এত পড়া কেন? তো ডাক্তারের ডিগ্রি কি এমনি এমনি দিয়ে দেবে? হুম, দেবে তো। এত না পড়লেও চলবে। চেহারার কি অবস্থা হয়েছে দেখেছ? শুয়ে পড়ো তো। কেয়া স্বর্ণকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, যা তো, জ্বালাস না আমাকে। আচ্ছা, আমি একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। ঘুম আসছে না। যা খুশি কর। স্বর্ণ আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে এল ঘর থেকে। সোজা সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। গিয়েই দেখতে পেল উত্তর দিকের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তাহসিন মনের সুখে সিগারেট টানছে। গা জ্বলে গেল স্বর্ণর। এই সিগারেট জিনিসটা সে নিতে পারে না একদম। আর তার পছন্দের মানুষটা এভাবে মনের সুখে রাত দুপুরে সিগারেট টানছে। রাগে দুঃখে স্বর্ণ সোজা নিচে নেমে এল। তাহসিনকে বুঝতেও দিল না যে সে এসেছিল। সকালে খেতে বসে স্বর্ণ দেখল তাহসিন তার দিকেই তাকিয়ে আছে। সে চোখ ফিরিয়ে খাওয়ায় মনোযোগ দিল। কথাও বলবে না আর তার সাথে। মুনিরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলেন। হঠাৎ কি মনে হতেই কেয়ার দিকে তাকিয়ে বললেন, তোর নাহিয়ানের সাথে কথা হয়েছে? হ্যাঁ মা, কেন? ফোন করেছিল? হুম, গতরাতে করেছিল। শপিংয়ে যাওয়ার কথা কিছু বলেনি? না তো। আজ শপিংয়ে যাবি তোরা? তোর আর স্বর্ণর তো শনিবারে বন্ধ থাকে, তাই ওদের আজকের কথাই বলেছি। তোরা দুজনে মিলে যাবি। ওদিকে নাহিয়ান আর ওর বোন আসবে। তোদের এনগেজমেন্টের কেনাকাটা আজই করে ফেলবে। মা, আবারও বলছি কিছুদিন পরেই করো না সব। পরীক্ষাটা দিতে দাও শান্তিতে। যা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। বিয়ের সম্বন্ধ ভাঙতে সময় লাগে না। আর একবার বিয়ে ভাঙলে কেমন হবে জানিস? আগে থেকেই তাই সব ব্যবস্থা করে রাখতে হবে। আমি ভাবছি এনগেজমেন্টের সাথে তোদের বিয়েটাও সেদিন পড়িয়ে দিল বেশ হতো। কেয়ার গলা দিয়ে খাবার নামল না আর। চোখে পানি চলে এল। সে মায়ের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে চুপ করে রইল। সে কি খুব বেশি হয়ে গেছে? অনেক বেশি খায়?
অনেক খরচ করে। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে কেন? মুনিরা বললেন, খেয়ে নাহিয়ানকে ফোন কর। ওরা কখন বের হবে সেটা জেনে রেডি হতে থাক। স্বর্ণ বলল, ছোট মামি, বড়রা কেউ গেলে ভালো হয় না? আমরা কি সব বুঝব? বড় কে যাবে? আমার রাজ্যের কাজ। বড় ভাবি অসুস্থ, তোদেরই যেতে হবে। ছেলেরাও কেউ নেই। আচ্ছা তাহসিন, তুমি কি আজকে ফ্রি আছো? তাহসিন জবাব দিল, জি আন্টি। তাহলে তুমি একটু ওদের সাথে যেও। ঠিক আছে। মুনিরা কেয়াকে বললেন, তাহসিন যাক তোদের সাথে, সুবিধা হবে তোদের। কেয়া মাথা নাড়ল আলতো করে। খাওয়া শেষে স্বর্ণ উপরে উঠে যাচ্ছিল। তাহসিন পেছনে থেকে স্বর্ণকে ডাক দিল। স্বর্ণ না শোনার ভান করে সিঁড়ি দিয়ে উঠতেই থাকল। তাহসিন পেছনে থেকে গিয়ে স্বর্ণর হাত টেনে ধরল। বলল, বলো কি হয়েছে? কাল গেলে না কেন ছাদে? আর এখন ইবা কথা বলছো না কেন? এমনি। বলো না, এরকম দেখতে ভালো লাগে না। স্বর্ণ হাতের দিকে তাকাল। তাহসিন এখনো হাত ধরেই আছে। এভাবে তাকাতে দেখে তাহসিন হাতটা ছেড়ে দিল। ক্ষণিকটা অস্বস্তি হল তার। স্বর্ণ বলল, সিগারেট খোরেদের সাথে আমি রাত বিরাতে গল্প করতে যাই না। তাহসিন অবাক হল, লজ্জাও পেল। কিছু বলতে গিয়ে না বলে নিচে নেমে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। তাহসিন ফিরল তারা যখন বের হয়ে যাচ্ছে তখন। কেয়া তাহসিনকে দেখেই বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা তো ভাবলাম যাবেই না বুঝি। যাব, একটা কাজে গিয়েছিলাম। চলো তোমরা। ওরা বাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করল। আজও বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। স্বর্ণ জিন্সের সাথে গাঢ় নীল জামা পরেছে। নীল আর বেগুনি ফুলেল কাজ করা ওড়না পরেছে। চোখে গাঢ় কাজল, চুল বেনি করা। তাহসিন আর চোখে যতবার স্বর্ণর দিকে তাকাচ্ছে ততবার তার সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। কিছুদূর গিয়ে দুটো রিকশা নিল তারা। রিকশায় ওঠার সময় কেয়া বলল, তোমরা দুইজন চলে যাও, আমার এদিকে একটা কাজ আছে, এক্ষুনি চলে আসব। তাহসিন আর স্বর্ণও কেয়ার সাথে যেতে চাইলে সে বলল, উনারা এসে কাউকে না পেলে কেমন হবে? তার চেয়ে তোমরা যাও, আমি যাব আর আসব। অগত্যা স্বর্ণ আর তাহসিনকে এক রিকশায় উঠে রওনা দিতে হল। কিছুক্ষণ বোবার মতো দুজনে বসে থাকার পর তাহসিন বলল, স্বর্ণ, জানো আমি বাড়ি থেকে কেন চলে এসেছি? স্বর্ণ জবাব দিল না। তাহসিন বলতে লাগল, আমার কিছু জমানো স্বপ্ন ছিল। অনেকদিন ধরে একটু একটু করে স্বপ্নগুলো তৈরি করেছিলাম। সেগুলো এক নিমিষে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেদিন। তারপর থেকে মাঝে মাঝে খুব খারাপ লাগলে সিগারেট খাই। গতরাতে মায়ের কথা খুব মনে পড়ছিল। সহ্য করতে পারছিলাম না কিছু। এসব খেলে কষ্ট কমে? কমে না, তবে কষ্টটা সহ্য করা সহজ হয়। একবার বাড়িতে গিয়ে মাকে দেখে আসলেই তো পারেন। উহু, কিছু করার আগে ওই বাড়িতে যাব না। আচ্ছা, আপনার স্বপ্নগুলো কি ছিল? অনেকগুলো ছবি। স্বর্ণর মনে পড়ে গেল তার ছবিটার কথা। এবার মনে হতেই তার মুখটা রাঙা হয়ে উঠল। তাহসিনের উপর রাগগুলো কোথায় যেন উধাও হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে খুব করে মনে মনে বৃষ্টি চাইল, যেন দুজনে একসাথে ভিজতে পারে। স্বর্ণ বলল, আপনি নতুন করে ছবি আঁকলেই পারেন। পারি না, কারণ বাবাকে কথা দিয়েছি আর ছবি আঁকব না। স্বর্ণ ভীষণ অবাক হল। কেন? বাবারও আমাকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, স্বপ্ন ছিল যেগুলো আমি পূরণ করতে পারিনি। তাই হিসেব সমান করতে আমার স্বপ্নগুলোও তার জন্য বিসর্জন দিয়েছি।
তাহসিন এবার চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। স্বর্ণপূর্ণ দৃষ্টিতে তাহসিনের দিকে তাকাল। নীল শার্ট, হাতা গোটানো অনেকখানি, মুঠিবদ্ধ হাতের রগগুলো ফুটে রয়েছে, দাড়ি হয়েছে মুখ ভর্তি, ঠোঁট শক্ত করে রেখেছে। ভাষা ভাষা চোখগুলো যেন জল আটকে রাখার প্রাণপণ চেষ্টা করছে। কি সুন্দর দেখতে! এই মানুষটাকে তার এত ভালো লাগে কেন? ইচ্ছে করছে জড়িয়ে ধরে আদর করে দিতে। তাহসিন বোধহয় স্বর্ণর তাকিয়ে থাকার ব্যাপারটা বুঝতে পারল। সে বলল, স্বর্ণ, আমি তোমার হাতটা ধরতে পারি? স্বর্ণর সাথে সাথে তাহসিনের হাত ধরে ফেলল শক্ত করে। তাহসিন বলল, তুমি পাশে থেকো স্বর্ণ, মাঝে মাঝে বড্ড একা লাগে। স্বর্ণ মনে মনে বলল, তুমি চাইলে আমি সারা জীবন তোমার সাথে থাকব। সারা জীবন। স্বর্ণ, তাহসিন শপিং মলে পৌঁছে দেখতে পেল নাহিয়ানের বড় বোন মৌনতা দাঁড়িয়ে আছে। নাহিয়ানের কথা জিজ্ঞেস করতেই উনি বললেন, নাহিয়ান একটা কাজে গেছে, চলে আসবে। স্বর্ণ আর তাহসিন একসাথে হেসে উঠল। বাহ, কি মিল! দুজনেই কাজে গেছে, একসাথে আবার ঘুরতে চলে যায়নি তো? স্বর্ণ রহস্য করে বলল। মৌনতা বলল, আরে না, নাহিয়ানকে সকাল থেকেই একটু কেমন টেনশন লাগছিল, বোধহয় অফিসে কোনো ঝামেলা হয়েছে। ওহ, চলো আমরা কিছু কেনাকাটা করে ফেলি। ওরা আসলে জামাকাপড় কিনব। চলুন। কেনাকাটার মাঝখানে তাহসিনের ফোন এল। সে কথা বলার জন্য দোকান থেকে বের হয়ে এল। কথা বলতে বলতে হেঁটে মার্কেটের পেছনের রাস্তা দিয়ে কখন বাইরে চলে এল বুঝতেও পারল না। ফোন রেখে আবার ভেতরে যাবে, তখনই দেখতে পেল নাহিয়ানকে রূপার সাথে। মেয়েটা নাহিয়ানের হাত ধরে রেখেছে, কিছুতেই যেতে দেবে না এমন ভাব। নাহিয়ান প্রচণ্ড চেষ্টা করছে হাত ছাড়ানোর। ফর্সা ছেলেটার চোখমুখ লাল হয়ে গেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে নাহিয়ান রূপার গালে চড় বসিয়ে দিল। তারপর এক ঝটকায় হাত ছাড়িয়ে মার্কেটে এসে ঢুকল। তাহসিনকে নাহিয়ান চেনে না তাই খেয়াল করল না। রূপা মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, এক হাতে চোখ মুছছে, অন্য হাতে ফোন বের করে কাকে যেন ফোন করছে। তাহসিনের মনে হল রূপা নাহিয়ানকেই ফোন করছে। তাহসিন ভেতরে ঢুকে তাদের খুঁজে বের করল। কেয়াও চলে এসেছে। নাহিয়ান আর তাহসিন পরিচিত হল। তারপর শাড়ি কিনতে গেল সবাই। কেনাকাটা শেষে সবাই মিলে একটা খাবারের দোকানে গিয়ে বসল। নাহিয়ানকে শুরু থেকেই চিন্তিত দেখাচ্ছে। একটু পর পর তার ফোন আসছে, সে প্রতিবারই ফোন কেটে দিচ্ছে। ব্যাপারটা সবাই খেয়াল করেছে, তাহসিন ছাড়া আসল কাহিনী কেউ জানেও না। মৌনতা জিজ্ঞেস করল, তোর কি সমস্যা বলতো? অফিসে কিছু হয়েছে? না আপু। তাহলে? এমনি কিছু না। নাহিয়ানের কথা শুনেই বোঝা গেল সে কাউকে কিছু বলতে চায় না। স্বর্ণ একটা ব্যাপার খেয়াল করে অবাক হয়ে গেল, নাহিয়ান একটা বার কেয়ার দিকে ভালো করে তাকিয়েও দেখল না। যতই অফিসে ভেজাল থাকুক, হবু বউয়ের প্রতি একটা আলাদা নজর থাকাটা স্বাভাবিক। আজ স্বর্ণ কেয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। সাজার সময় বলেছিল, দেখিস কেয়াপু, ভাইয়া আজ তোর থেকে চোখ ফেরাতে পারবে না। কেয়া ম্লান হাসি হেসেছিল। স্বর্ণর এসব দেখে কেমন একটা খটকা লাগল। ওদের মধ্যে বোঝাপড়া ঠিক আছে তো? তাড়াহুড়া করে কেয়াপুর বিয়েটা দেয়া ঠিক হচ্ছে তো? বাসায় রওনা হওয়ার সময় তাহসিন স্বর্ণকে আলাদা ডেকে বলল, একটা কাজ করতে পারবে? কি কাজ? নাহিয়ানের সাথে কোনো বাহানায় তাদের বাড়িতে যেতে পারবে? পারব। কিন্তু কেন যাব? যেয়ে দেখে আসবে তাদের বাড়ির পরিস্থিতি কেমন।
মানে বাড়ির পরিস্থিতি দিয়ে কি হবে? তুমি এত প্রশ্ন করো না তো, যেটা বলছি করো, সব কথার জবাব পাবে। এখন ওদের সাথে যাও, অস্বাভাবিক কিছু দেখলেই বলবে। একটা কথা বলুন তো, সব ঠিক আছে? আমার নাহিয়ান ভাইয়ার ব্যবহারে কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহজনক কাজ করলে তো সন্দেহ হবেই। তুমি যাও আগে, বাসায় আসলে সব বলবো। আচ্ছা। স্বর্ণ মৌনতাকে গিয়ে বলল, আপু, আমি আপনাদের সাথেই যাব। আপনাদের এলাকায় আমার এক বান্ধবীর বাসা আছে, সেখানে যেতে হবে। মৌনতা খুশি হয়ে বলল, তাহলে তো ভালোই, আমাদের বাড়িটাও দেখে আসতে পারবে। চলো। স্বর্ণরা চলে গেলে তাহসিন কেয়াকে বলল, কেয়া, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখতে পারবে। কেয়া ক্লান্ত গলায় বলল, এখন পারবো না তাহসিন, অনেক টায়ার্ড, আর ইচ্ছেও করছে না। তাহসিন হেসে বলল, তুমি নাহিয়ানকে পছন্দ করো না, তাই না? বিয়েটা বাধ্য হয়ে করছ। তোমার ক্লান্তি শরীরের না, মনের। সেটাই দূর করতে নিয়ে যাব। বুঝলাম না, কি বলছ? চলো না, দেখতেই পাবে। মোহনা কলেজ থেকে বের হয়ে চিন্তা করতে লাগল কি করবে। রেইনট্রি গাছের কাছটায় গিয়ে দেখবে, নাকি চলে যাবে? একেবারে চলে যাওয়া সম্ভব না, তাহলে মরেই যাবে। তার চেয়ে একবার উকি দিয়ে দেখে যাওয়া ভালো। মোহনা দূরে দেয়ালের আড়ালে থেকে দেখতে পেল কালো রঙের গাড়িটা রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন গাড়ির মালিক। চোখে আজও কালো চশমা, ঠোঁটে হাত দিয়ে কি যে রাজ্যের চিন্তা করছেন। মোহনার ইচ্ছে হল একবার কাছে গিয়ে কথা বলে। এত অপেক্ষা তো তারই জন্য। কিন্তু আবার অভিমান হল, গতকালকে তার মেসেজের উত্তর দিল না কেন ছেলেটা। মোহনা যখন যাবে কি যাবে না এই দ্বন্দ্বে ভুগছে, তখন ক্লাসের সুন্দরী মেয়েটাকে দেখতে পেল মাহাদির দিকে এগিয়ে যাচ্ছে। ওর সামনে গিয়ে ঢং করে ঠোঁট উল্টে কি যেন বলছে। মাহাদির কি একটা কথা শুনে হেসে পারলে ওর ওপর গড়িয়ে পড়ে যায়। মাহাদিকেও হাসতে দেখা গেল। মোহনার রাগে গা শিরশির করছে। ইচ্ছে করছে মেয়েটাকে খোলা ম্যানহোলের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দিতে। মাহাদিও কম যায় কি, সেও মেয়েটার সাথে হাসাহাসি করছে। দুজনেই ফেলা দরকার। কিন্তু তাহলে তো দুজন একসাথে হয়ে যাবে। মাহাদিকে সে কিছুতেই অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। উফ, কি ভাবছি, নিজের মনেই বলে উঠল মোহনা। সে রণচণ্ডী মূর্তি ধারণ করে হেঁটে গেল তাদের দিকে। মেহনাকে দেখে হেসে ফেলল মাহাদি। বলল, এই অবস্থা কেন তোমার? ভূতের মতো দেখাচ্ছে। সামনের মেয়েটাও হাসল। বলল, ঠিক বলেছেন, কিন্তু আপনি ওকে কেমন করে চেনেন? ও আমার বউ। আর ভালো কথা, আমার বউকে আমি যা খুশি বলতে পারি। তুমি কেন বলবে? অন্যকে সম্মান করতে না শিখলে নিজে কখনোই সম্মান পাবে না। শুধু সুন্দর চেহারা থাকলেই হয় না, ভেতরে মূল্যবোধ থাকা দরকার। মাহাদি এরপর ঘুরে এসে মেহনার হাত ধরে গাড়িয়ে বসিয়ে দিল। নিজ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সুন্দরী মেয়েটা ভ্যাবলাকান্তের মতো তাদের গমন পথের দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা হজম করতে পারছে না সে, পারছে না মোহনাও। তার চোখে তখন অন্ধকার। এভাবে আচমকা এত সব হয়ে গেল, তার মাথায় কিছুই ঢুকল না। এই ছেলে কোনো অধিকারে তাকে সোজা বউ বলে দিল? মাথায় সমস্যা নেই তো? এখন নিয়েই বা যাচ্ছে কোথায়? মাহাদি 1 ঘন্টা গাড়ি চালিয়ে মোহনাকে শহরের প্রান্তে নিয়ে গেল। জায়গাটা মোহনা চেনে না। গাড়ি থামিয়ে মাহাদি নিজে বের হল।
মোহনার পাশের দরজা খুলে বলল, বের হও। চলে এসেছি। মোহনা বের হয়ে এল। তাদের এতক্ষণ একটা কথাও হয়নি। দুজনেই বোবার মতে বসেছিল। গাড়ি থেকে নেমে মোহনা দেখতে পেল সামনে বড় একটা নার্সারি। গাছপালায় ভর্তি ভেতরটা। গেটের দুই পাশে দুটো জারুল ফুলের গাছ। একটা বেগুনি, অন্যটায় গোলাপি ফুলে বোঝাই হয়ে আছে। ভেতরে ঢুকে চলার পথের দুই ধারে বেলি ফুলের গাছ। সাদা সাদা ফুলে ছেয়ে আছে গাছগুলো। কত কত নাম না জানা ফুল, ক্যাকটাস। সামনে চোখ জুড়ানো বিশাল গোলাপের বাগান। একপাশে দুজন লোক কাজ করছে। মোহনা মাহাদির দিকে তাকালো জিজ্ঞাসার দৃষ্টিতে। তাকে হঠাৎ নার্সারিতে নিয়ে আসার কারণ কি? তাও এত দূরে? মাহাদিকে দেখে কিছু বোঝা গেল না। কালো চশমায় চোখ ঢাকা। তবে চোখ দুটো যে মোহনার দিকেই তাক করা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মোহনার মনে হলো তার পায়ের কাছে ভেজা ভেজা লাগছে। তাকিয়ে দেখল একটা সরু নালা বয়ে যাচ্ছে তার পায়ের সামনে দিয়ে। নালাটার উৎপত্তি কোথায় দেখা যাচ্ছে না। অনেক দূর থেকে এসেছে। সরু জলের ধারার দুই পাশে লাল, নীল, সবুজ রঙের পাথর পড়ে আছে। মোহনা কয়েকটা হাতে তুলে নিল। তার জামার পকেটে রেখে দিল। তারপর হাঁটতে লাগল। বেশ অনেকটা হাঁটার পর দেখল সামনে গাছপালা ঘন হয়ে আসছে। মনে হচ্ছে জঙ্গল সেখানে। অনেক উঁচু উঁচু ফুলের গাছ। একটা গাছ পুরোটাতে শুধু হালকা গোলাপি ফুলের রাজত্ব। পাতা নেই কোনো। মোহনার এত ভালো লাগল। সে কয়েকটা ফুল ছিঁড়ে সেগুলো চুলের বেনিতে লাগিয়ে নিল। আর একটু সামনে যেতেই আবিষ্কার করল বনটা বেশ ঘন। পাতা ঝরা গাছের বন। এই মৌসুমে সব পাতা পড়ে গিয়ে গাছগুলো ন্যাড়া হয়ে আছে। পায়ের নিচে বাদামি রঙের পাতার বিশাল স্তূপ। ডালের ফাঁকফোকর দিয়ে সকালের সূর্যের আলো দেখা যাচ্ছে। পুরো বনটা পাখির কিচিরমিচিরের শব্দে মুখরিত। বেশ খানিকটা দূরে অনেকগুলো গাছে লাল, হলুদ পাতা। মোহনাকে অবাক করে দিয়ে তার প্রায় গা ঘেঁষে দুটো হরিণ দৌড়ে গেল। তার চেয়েও আশ্চর্যের বিষয় মোহনা ভয় পেল না। অদ্ভুত আনন্দ হল। বনে আরও পশুপাখি দেখা যাচ্ছে। দুটো খরগোশ দৌড়ে যাওয়ার সময় থমকে দাঁড়িয়ে মোহনার দিকে বড় বড় চোখে তাকাল। তারপর আবার যাত্রা শুরু করল। মায়মাখা আলো ছড়িয়ে আছে পুরো বন জুড়ে। স্বর্ণালী আলোটা ধুয়ে পবিত্র করে দিচ্ছে জায়গাটা। জলের নালাটা এখানেও বয়ে চলেছে। এখানকার পাথরগুলো বড় বড়। মোহনা এরকম আগে কখনো দেখেনি। তার আনন্দে নাচতে ইচ্ছে হলে সে পানির স্রোত ধরেই এগিয়ে গেল সামনে। হঠাৎ একগাদা মিষ্টি রোদ চোখ ধাঁধিয়ে দিল। সমানে খোলা জায়গা। চোখে আলোটা সয় যেতেই মোহনা আরেকটু সামনে গেল। আর গিয়েই অবাক চোখে দেখল সামনে বিশাল একটা জলপ্রপাত। শুধু একটা না, শত শত নালা বেয়ে পানি পড়ছে মাঝখানে। বড় বড় পাথরে আছড়ে পড়ছে পানির ধারা। ছিটকে ছিটকে পানির ফোঁটা ছড়িয়ে পড়ছে। কেমন কুয়াশা ভাব সৃষ্টি হয়েছে সর্বত্র। একটা স্নিগ্ধ অনুভূতিতে ছেয়ে গেল মেহনার মন। সে ঘোরের মধ্যে চলে গেল যেন। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেল। তাকিয়ে দেখল মাহাদি। মাহাদিকে অন্যরকম লাগছে। সে একটা ঢিলেঢালা শার্ট আর প্যান্ট পরেছে। মুখে হাসি। হাসিটা পাগল করে দেয়ার মতো। মাহাদি বলল, চলো, আর কতকাল দাঁড়িয়ে থাকবে? মোহনা বলল, আচ্ছা চলো। মাহাদি আগে আগে চলল। মোহনা পিছু পিছু। যেদিক দিয়ে মোহনা এসেছিল মাহাদি সেদিকে দিয়ে যাচ্ছে না। অন্য পথ ধরেছে। এই পাথের বন আরও একটু বেশি ঘন, সবুজ গাছপালার দেখা পাওয়া গেল।
কিছুদূর যেতেই একটা খাল মতন পড়ল সামনে। খালটা পার হওয়ার জন্য একটা গাছ ফেলে রাখা হয়েছে। মোটা গাছের কাণ্ডের উপর দিয়ে হেঁটে ওপারে যেতে হবে। মোহনা দুহাতে মুখ ঢেকে বলল, আমি পার হতে পারব না, অনেক ভয় করছে। মাহাদি অভয় দিয়ে বলল, কিচ্ছু হবে না রাজকন্যা, তুমি চলো। মোহনা তবুও ভয়ে ভয়ে দাঁড়িয়ে রইল। মাহাদি তার সামনে এসে মোহনার চোখ দুটো বন্ধ করে দিল। তারপর তার হাত দুটো ধরে বলল, আমি ফেলব না তোমায়, শুধু বিশ্বাস করে হেঁটে এস। মোহনা নিশ্চিন্ত মনে হেঁটে গেল। কখন পার হল বুঝতেও পারল না। এদিকের পথটা স্যাঁতস্যাঁতে, অনেক বেশি শৈবাল আর ফার্ন জন্মে আছে পুরো জায়গা জুড়ে। গাছপালাও একটা আরেকটার গায়ে গায়ে লেগে আছে। দূরে কয়েকটা ভালুক দেখা গেল, কালো রঙের। একটা মা ভালুক, অন্যগুলো বাচ্চা। মোহনা ভয় মাহাদির শার্টের কোনা টেনে ধরল। মাহাদি হেসে বলল, ভয় পাও কেন রাজকন্যা, এরা কিছু বলবে না তো। মোহনা তবুও ভয় রইল, তবে অদ্ভুত সৌন্দর্য লেপ্টে রইল তার চোখে। একটু সামনে এগুলেই ফুলগুলো দেখতে পেল মোহনা। চেঁচিয়ে উঠল, এত সুন্দর বন, পুরো বন জুড়ে শুধু ফুল আর ফুল। লাল, নীল, বেগুনি, হলুদ, বসন্তী, সাদা, কি রং নেই। কোনোটা ঝোপের মতো গাছ, কোনোটা বৃক্ষ, আবার কোনোটা ঝাঁকড়া মাঝারি সাইজের। ফুলের বাগানে দুলে দুলে চলতে লাগল মোহনা। মাহাদি পেছনে থেকে বলল, একটু আস্তে হেঁটো, পড়ে যেও না যেন। ঠিক সেই মুহূর্তেই মোহনা পা পিছলে পড়ে গেল। গড়িয়ে চলে গেল ঢাল বেয়ে বেশ খানিকটা। পুরো জামায় লেগে গেছে ময়লা, চুলগুলোতে শুকনো পাতা লেগে গেছে। মোহনা তাকিয়ে দেখল মাহাদি প্রাণপণে হাসি চাপার চেষ্টা করছে। সে কেঁদেই ফেলল, উঠে দাঁড়ালও না। মাহাদি এসে তাকে টেনে তুলল, জামাকাপড় থেকে ময়লা ঝেড়ে দিয়ে বলল, একদম কাঁদবে না, মানা করেছি না। কোনো কথা শোন না কেন আমার। তুমি হাসলে কেন। মোটেও হাসিনি, আমি হাসতে পারি না, তুমিই তো বলো। আমি যখন বলি তখন তো হাসো না, এখন ঠিকই আমায় পড়ে যেতে দেখে হাসছিলে। মাহাদি গম্ভীর মুখ করে বলল, একটুও না। মাহাদি মোহনাকে জঙ্গল পেরিয়ে খোলা জায়গায় নিয়ে এল। শান্ত নদী বয়ে চলেছে। সামনে দেখা যাচ্ছে বড় একটা বাড়ি, দোতলা পুরানো ধাঁচের বাড়ি। দেয়ালে শেওলা জন্মে গেছে, দেয়াল ফুঁড়ে গাছ বের হয়েছে, তাতে আবার রংবেরঙের ফুলও আছে। মোহনা অবাক হয়ে সব দেখতে থাকে। আকাশটা সাদা সাদা তুলোর মতো মেঘে ছেয়ে আছে। সূর্যটা মাঝে মাঝে উকি দিয়ে জানান দিচ্ছে সে দেখছে সব। নদীর পানি ঝকঝকে, নিচে বালি পাথর সব দেখা যাচ্ছে। কয়েকটা বিভিন্ন রঙের মাছ দেখতে পেল মোহনা। মাহাদির হাত টেনে ধরে বলল, এখানে থাকি একটু। মাহাদি বলল, এখন থাকা যাবে না, ভেতরে চলো, পরে দেখো এসব। মোহনা বাধ্য মেয়ে হয়ে হেঁটে চলল। বাড়ির ভেতরেও বাইরের মতোই সব পুরানো জিনিসের ছড়াছড়ি। দুজন মহিলাকে দেখা গেল, একজন সুন্দর দেখতে, ওদের দেখে মিষ্টি করে হাসল। মাহাদিকে বলল, এটা বুঝি রাজকন্যা। মাহাদি উত্তরে হেসে ফেলে বলল, বুঝতেই তো পারছ। অন্য মহিলাটা দেখতে কেমন অদ্ভুত, ছাই রঙের চুল, মুখের প্রত্যেকটা পেশি শক্ত করে রেখেছে। মায়া মমতার চিহ্নও নেই চেহারায়। মোহনা খানিকটা ভয় পেয়ে মাহাদির পেছনে লুকিয়ে পড়ে। মহিলা বাজখাই গলায় বলে ওঠে, এখানে থাকতে পারবে তো। দেখে নাও আগেই। আমাদের বাড়ি কিন্তু রাজপ্রাসাদের মতো না, ভাঙা বাড়ি। সব হাতের কাছে পাবেও না।
কাজ করে খেতে হবে। মোহনা আস্তে আস্তে মাথা নাড়ল। সুন্দর মহিলা এসে মোহনাকে বসিয়ে দিল। হাত ধরে বলল, বলো কি খাবে? প্রথম এসেছ, আজ তোমার পছন্দের খাবার রান্না হবে। মোহনা বলল, যা আপনারা খাবেন তাই খাব। মহিলা কিছুতেই শুনবে না সে কথা। তিনি জিজ্ঞেস করেই গেলেন মোহনাকে, কি খাবে বলো। ওদিকে অন্য মহিলাটি ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছেন। কিছু যেন তার মনমতো হচ্ছে না। মাহাদি বলল, ফুপু যান, ও হরিণের মাংস আর মিষ্টি খেতে ভালোবাসে। এগুলোই বানাও। মহিলা বললেন, আচ্ছা। উনি চলে যেতেই মাহাদি মোহনার পাশে এসে বসল। বলল, এটা আমার ফুপু যান। আর উইয়ে যাকে দেখছ উনি আমার চাচি আম্মা। আর কেউ নেই আমার। জানি তো। তুমি থাকতে পারবে এখানে? কেন পারবো না? তুমি সাথে থাকলে আমি সব পারব। চাচি আম্মা একটু পর দুটো কাঁসার গ্লাসে শরবত নিয়ে এলেন। মোহনার দিকে এক গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, খাও। মোহনা গ্লাসটা নিল। শরবতটা দারুণ। চাচি আম্মা জিজ্ঞেস করলেন, তোমার জামা এত নোংরা কেন? কি করেছিলে? মোহনা লজ্জিত মুখে বলল, পড়ে গিয়েছিলাম। এখানে থাকতে পারবে না তুমি। বন জঙ্গলে চলাফেরা তোমার দ্বারা হবে না। এখনো সময় আছে মেয়ে, চলে যাও। না, আমি থাকব। ফিরব না। মোহনা মাথা নিচু করে কথা বলছিল। চোখ তুলে তাকাতেই দেখতে পেল চাচি আম্মা তার দিকে কেমন একটা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনার খারাপ বোধ হল ভীষণ। এর মধ্যে অন্যমনস্ক হয়ে যাওয়ায় হাতের গ্লাসটা পড়ে গেল নিচে। শরবত পড়ে গেল অনেকটা। কার্পেট ভিজে গেল। মোহনা ঝট করে উঠে দাঁড়াল। সাথে সাথে তার পকেট থেকে কুড়িয়ে পাওয়া কয়েকটা পাথর নিচে পড়ল। চাচি আম্মা জ্বলন্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে মাথা তুলে সোজা মাহাদির দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে অপয়া। তুই একে ফিরিয়ে দিয়ে আয়। আমি একে কিছুতেই রাখব না, কিছুতেই না। বলতে বলতে তিনি ছুটে ভেতরে চলে গেলেন। মোহনার চোখে অশ্রুবর্ষণ শুরু হয়েছে তখন। সে চোখ মুছতে মুছতে ছুটে বাড়ি থেকে বের হয়ে এল। মাহাদি এলো পিছু পিছু। মোহনা বলল, আমি চলে যাব। আমাকে আটকাবে না। এমন করে না, চাচি আম্মা একটু এমনই। না, আমি এত অপমান সইতে পারব না। মোহনা দৌড়ে চলল। বাড়ির পেছনে দিয়ে হেঁটে সোজা রাস্তা ধরে যেতে লাগল। সে এখানকার কিছু চেনে না। মাহাদিও আসছে। শুকনো পাতা পা দিয়ে মারানের শব্দ আসছে পেছনে থেকে। মোহনা অনেকক্ষণ হেঁটে চলল। পেছনে তাকিয়ে দেখল না। ক্লান্ত হয়ে একসময় সে বসে পড়ল একটা গাছের ছড়িয়ে থাকা শিকড়ে। পায়ের শব্দটা কাছে আসছে। মোহনা পেছনে ফিরে তাকাল সেদিকে। সাথে সাথে তীক্ষ্ণ আর্তচিৎকার বেরিয়ে এল মুখ থেকে। এক লাফে উঠে দাঁড়াল সে। একটা বনমানুষ লাল চোখে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনার দিকে। মোহনা নড়তে পারল না। দুহাতে মুখ রেখে কেঁদে ফেলল শব্দ করে। কিন্তু কেউ তাকে কিছু বলল না। একটু পর সাহস করে তাকাতেই দেখতে পেল কেউ নেই কোথাও। সন্ধ্যা নেমে আসছে। অন্ধকার হয়ে এসেছে চারদিকে। মেহনার ভয় ভয় হতে লাগল। অন্ধকারের সাথে সাথে দলা পাকিয়ে ভয় গলার কাছটা এসে আটকে রইল। মোহনার চোখ দুটো মাহাদিকে খুঁজতে লাগল বারবার। সে ফেরার পথ খোঁজা শুরু করল হন্য হয়ে। একসময় ভীষণ ক্লান্ত মোহনা একটা জলাশয়ের ধারে বসে পড়ল। চাঁদের আলোয় চিকচিক করছে পানি। তারাগুলো আকাশে ঝকমক করে জ্বলছে। এত সুন্দর আকাশ সে জীবনেও দেখেনি। পেছনে বনে আলো ছড়াচ্ছে হাজারে হাজারে জেনাকি।
প্রকৃতিতে হারিয়ে যাওয়ার এক মুহূর্ত পর ভয়টা ফিরে এল আবার। মোহনা চিৎকার করে উঠে দেখল মাহাদি বসে আছে। চোখ পিটপিট করে মোহনা তাকাল। চোখে যেন দেখতে পাচ্ছে না ভালো করে। মাহাদি তার হাত ধরে ঝাঁকিয়ে বলল, মোহনা, ঠিক আছো? চিৎকার করলে কেন? দুঃস্বপ্ন দেখেছ? মোহনা ধাতস্থ হয়ে নিজের চারপাশে তাকাল। সে বসে আছে একটা খাটের ওপর, ছোট একটা ঘরে। তার মনে পড়ল মাথা ব্যথা করছিল বলে নার্সারি দেখাশোনা করা মহিলার ঘরে সে শুয়েছিল একটু, আর এতক্ষণ সব সে স্বপ্নে দেখছিল। এত সুন্দর স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় মোহনা কেঁদেই ফেলল প্রায়। মাহাদি বলল, কি হয়েছে মোহনা? বলো। মোহনা বলল, স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? মোহনা পুরো স্বপ্নটা মাহাদিকে বলল। মাহাদি মিটিমিটি হেসে বলল, এটা তো একটা গল্প। গল্প? তুমিও জানো? মোহনা 1 মিনিট ভেবে হাসি মুখে বলল, তাই তো। আমি জানি গল্পটা। বলো তো শেষে কি হয়? শেষে বাদশাহ নিজেই নিজের মেয়ের সাথে রাখাল ছেলেটার বিয়ে দিয়ে দেয়। মনে আছে। এখন বলো তো, গল্পটা তোমাকে কে বলেছিল? মোহনা অবাক হয়ে হা করে গোল গোল চোখে মাহাদিকে বেশ খানিকক্ষণ দেখে নিল। তারপর হঠাৎই ঝপ করে মাহাদিকে জড়িয়ে ধরল আষ্টেপৃষ্ঠে। উত্তেজনায় কাঁপছে তার শরীর। সে কাঁদতে কাঁদতে অতিকষ্টে বলল, আমি তোমাকে এতদিন চিনতে পারিনি কেন মিশু? তুমি আমাকে তোমার ডাকনামটাও বলনি একটা বার। মনে করিয়েও দাওনি তুমি কে? মোহনা অনেকক্ষণ পর মাহাদিকে ছাড়ল। কেমন একটা লজ্জাও পেয়ে গেল যেন। মাহাদি বলল, কেন বলতাম কিছু? তোমার চেনা উচিত ছিল। তখন আমি ছোট ছিলাম। এত কি মনে থাকে বলো? হয়েছে, আর বলতে হবে না। বাড়ি যাবে না? বিকেল হয়ে এল। কিন্তু তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছিলে? একজনের সাথে দেখা করাতে। কার সাথে? উনি আজকে নেই। অন্যদিন দেখা করাব। এখন চলো। পরে খুঁজবে সবাই তোমায়। মোহনার যেন সব চিন্তা কোথায় পালিয়ে গেছে। সেই ঘোর লাগা দৃষ্টিতে মাহাদির দিকে তাকিয়ে বলল, আর কিছুক্ষণ থাকি তোমার সাথে? মাহাদি হেসে দিল। মাথা দুলিয়ে বলল, অন্যদিন। আর বেশিক্ষণ এখানে থাকলে পরে তোমাকে অপহরণের দায়ে জেলে যেতে হবে আমার। অনিচ্ছা সত্ত্বেও মোহনা উঠে বসল। পাশে রাখা কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে বলল, আচ্ছা চলো। বাইরে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। ওরা দৌড়ে গাড়ির কাছে গেল। গাড়িতে বসে মোহনা গেয়ে উঠল, শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন। আজ মেঘে মেঘে যেন হলো মন যে উদাসীন। মাহাদি বলল, পুরোটা গাও। মোহনা এক লাইন গাইছে, হাসছে, মাঝে মাঝে কাঁচ নামিয়ে বৃষ্টি স্পর্শ করছে, আবার কখনো মাহাদির দিকে তাকিয়ে থাকছে একনাগারে। মাহাদির মনে হলো মেয়েটা পাগলই হয়ে গেছে। মোহনা হঠাৎ বলল, একটা কথা জিজ্ঞেস করব? পরমিশন নেয়ার কি আছে? করো। তুমি এত সুন্দর হয়েছ কবে? মাহাদি হো হো করে হেসে বলল, সিক্রেট। তুমিও তো সুন্দর হয়েছ। কই, আমি তো জিজ্ঞেস করিনি। আমি আর সুন্দর? মাহাদি কি একটা বলতে নিয়ে আবার মুখটা বন্ধ করে ফেলল। ঠোঁট চেপে হাসতে লাগল। মোহনা রাগ হয়ে বলল, বলো কি বলছিলে? অন্যদিন বলবো। আজকেই? আজকে বলা যাবে না। মোহনা রাগ দেখিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মাহাদি বলল, কেউ যদি সুন্দরী না হয় তাহলে তার থেকে চোখ ফেরাতে কষ্ট হয় কেন?
স্বর্ণ নাহিয়ানদের বাড়ি থেকে ফিরল বিকেলে। দেখল তাসিন, কেয়া হলঘরে বসে আছে। অন্য কেউ নেই। সে কেয়ার পাশে বসতে বসতে বলল, কিছু তো অস্বাভাবিক দেখলাম না। সবাই বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড। আমাকে খাতির যত্ন করল অনেক। সমস্যাটা কি বলবে এখন কেউ? কেয়া কথা বলল না। সে মাথা নিচু করে রেখেছে। মনে হচ্ছে তার মনের ভেতর উথাল পাথাল হয়ে যাচ্ছে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। চোখমুখে জমে আছে হতাশা। তাহসিন বলল, ওই বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকারই কথা। তারা কেউ কিছু জানে না। কি জানবে? বলছি, তোমারও সাহায্য লাগবে প্ল্যানটা বাস্তবায়ন করতে। তাহসিন সংক্ষেপে স্বর্ণকে সব বলল। তাদের পরবর্তী পরিকল্পনার কথাও জানাল। স্বর্ণ বিস্ফোরিত দৃষ্টিতে তাহসিনের মুখের দিকে তাকিয়ে সব শুনল। কথা শেষে কেয়া বলে উঠল, তাহসিন, আমার এসব ভালো লাগছে না। এগুলো না করলেই নয়। সবাইকে সবকিছু জানিয়ে দেয়াই ভালো। উহু, কেউ বিশ্বাস করতে চাইবে না। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই। আর মুনিরা আন্টি একদমই মানবেন বলে মনে হয় না। কেয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, মা মানবেন না। সেজন্যই এই কাজটা করতে হবে। আচ্ছা। মোহনা বাড়ি ফিরল সন্ধ্যার খানিক আগে। মাহাদির সাথে থাকার সময়টা মিঠে সুরের মতো কেটে গেলেও যখন বাড়ির সামনে গেল তখন তার বুক টিপটিপ করতে শুরু করল। আজ বুঝি মা মেরাই ফেলবেন। এতক্ষণে তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন হয়তো। কিন্তু বাড়িতে ঢুকে মোহনা অবাক হয়ে দেখল কেউ তাকে নিয়ে ব্যস্ত না। তাকে দেখে মা বললেন, এত দেরি করলি কেন? বান্ধবীর বাসা তো কি হয়েছে? এতক্ষণ কেউ থাকে? যা জামাকাপড় বদলে ফ্রেশ হয়ে আয়। লুচি বানাচ্ছি। মোহনা কেমন যেন বোকা বোকা হয়ে গেল। বান্ধবীর বাসা মানে? অনেক চিন্তা ভাবনার পর ধারণা করতে পারল খুব সম্ভবত এটা মাহাদির কাজ। বান্ধবীকে দিয়ে ফোন করিয়েছে। কিন্তু কোনো বান্ধবী? নীনা? মোহনা ঘরে ঢুকে নীনাকে ফোন করল। নীনা ধরেই বলল, কিরে জানেমান, ফার্স্ট ডেটিং কেমন হলো? ডেটিং? কি বলি সাবল তাবল? ইস, বল না। কেমন হলো? আগে বল। মাহাদি তোকে বলেছিল মাকে ফোন করতে, তাই না? হ্যাঁ তো। কি বলেছিলি? বলেছি আমার জন্মদিন, তাই মোহু রানীকে রেখে দিচ্ছি। মোহনা হেসে বলল, গুড গার্ল। এসব হেল্প করলে গুড তো হবই। এখন বল না। আজব। কি বলবো? কোথায় গিয়েছিলি? একটা নার্সারিতে। নার্সারি? কথাটা নীনা এমনভাবে উচ্চারণ করল যে মোহনার হাসি পেয়ে গেল। ও পাশে নীনার চেহারা কেমন হয়েছে সেটা কল্পনা করে সে শব্দ করেই হেসে ফেলল। নীনা বিস্ময় নিয়ে বলল, কেউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে নার্সারিতে যায়? তুই কি বাচ্চা নাকি? ওর তুলনায় বাচ্চাই। আর আমি ওর গার্লফ্রেন্ড না। মিথ্যে কথা। আমি জানি সব। কি জানিস? তোদের রিলেশন আছে। তাহলে গার্লফ্রেন্ড হলি না? মোটেও না। অন্যরকম রিলেশন। কিরকম? কাল কলেজে গিয়ে সব বলবো কেমন? ঠিক আছে। আচ্ছা রাখি। কাল কথা হবে। আজ সবাই উপস্থিত বাড়িতে। বাইরে বৃষ্টি। চা, লুচি, মাংস। সন্ধ্যাটা বেশ জমজমাট। আরহান, মৌনি আর সুমন থাকলে হই হই বেশি হয়। আজ তাই হচ্ছে। আরহান একটা চাকরি পেয়েছে। সে চুয়েট থেকে পড়াশোনা করে এসেছে কিছুদিন আগে। এই কদিন বেকার ছিল।
এখন চাকরিতে ঢুকেছে। সবাই মিলে তাকে ধরেছে ট্রিট দেওয়ার জন্য। সে পারলে পালিয়ে বাঁচে। সবার মধ্যে আরহান একটু কিপটে ধরনের। স্বর্ণর কাছে মাঝে মধ্যে তাকে খানিকটা স্বার্থপরও মনে হয়। স্বর্ণ আজ বসেছে তাহসিনের মুখোমুখি। পাশেই বসতে চেয়েছিল, জায়গা পায়নি। তাহসিন আপন মনে কি যেন ভাবছে। কখনো বা থুতনিতে হাত দিয়ে হারিয়ে যাচ্ছে কল্পনার রাজ্যে। এই এত মানুষের মধ্যে কি করে কেউ ভাবনায় ডুবে থাকতে পারে ভেবে পায় না স্বর্ণ। তার দিকেও একটা বার তাকচ্ছে না। কি খারাপ লোক। স্বর্ণর অভিমান জমল অনেকটা। স্বর্ণ অন্যদিকে মনোযোগ দিল। আবিরের মুখটা শুকনো লাগছে। সবার সাথে হাসি ঠাট্টায় যোগ দিলও তার চেহারায় স্পষ্ট ধরা পড়ছে বিষাদ। স্বর্ণ বুঝতে পারল ব্যাপারটা। আবির আরহানের চেয়ে 2.5 বছরের বড়। আরহান যেখানে চাকরি পেয়ে গেছে, অথচ সে কিছু করতে পারছে না, এটা ভেবেই হয়তো মন ছোট হয়ে আছে। আবির ভাইয়াটা বড্ড ভালো, সরল সোজা আর পরোপকারী মানুষ। তার এই অবস্থা দেখে স্বর্ণরও মনটা খারাপ হয়ে গেল। ইচ্ছে হল ভাইয়ার হাত ধরে বলে, একদিন তোমার সবচেয়ে ভালো চাকরি হবে। তুমি সবার মধ্যে সবচেয়ে সুখী হবে, দেখে নিও। কিন্তু বলা হয় না কথাটা। বড় ভাইকে এভাবে বলতে কোথায় যেন বাধে। তাছাড়া স্বর্ণ আবিরের মন খারাপ বুঝতে পেরেছে, এটা জানতে পারলে আবির লজ্জা পাবে। বেচারা ভাইয়া জীবনে একটা গার্লফ্রেন্ডও বানায়নি। মেন্টালি সাপোর্টটাও তেমন নেই। বড় মামি যদিও অনেক ফ্রেন্ডলি, তবুও সমবয়সী, মন মানসিকতা বোঝার মতো কেউ নেই। তাহসিনেরও একই অবস্থা। আবির ভাইয়ার সাথে তুলনা করার পর স্বর্ণ বুঝতে পারল তাহসিনের জীবনটা এর চেয়েও কষ্টকর। কেমন নড়বড়ে। স্বর্ণ মনে মনে ঠিক করে ফেলল সে তাহসিনকে এখন থেকে খুব সাপোর্ট করবে। তার সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সাধ্য থাকবে সে করবে। আড্ডার মাঝখানে মোহনা উঠে এল। ভালো লাগছিল না তার। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সবাই নিচে আছে এখন। সে তার অনেক পুরানো সেই ছোটবেলার ছোট্ট পুতুলওয়ালা ব্যাগটা বের করল আলমারি থেকে। এখানে তার সব ছোটবেলার স্মৃতি রয়েছে। দুটো ছবি বের করল সে। দুটোতেই সে আর মিশু, মানে মাহাদি। একটা ছবি স্টুডিওতে তোলা, অন্যটা বাসায়, বাগানে। স্টুডিওর ছবিটাতে দুজন সুন্দর করে দাঁড়িয়ে আছে। মোহনা মাহাদির বুক সমান লম্বা। মাহাদি তখন মোটাসোটা ছিল, এখন অনেক ফিট আর হ্যান্ডসাম হয়েছে। এটা তাকে না চিনতে পারার আরও একটা কারণ। অন্য ছবিতে মোহনা মাহাদির কোলে বসে আছে। এটা বেশি ছোটবেলার ছবি। মোহনা মাথা একপাশে কাত করে ছবিগুলো চোখ ভরে দেখে নিল। সেই স্মৃতিগুলো খেলে গেল মনের পর্দায়। তার ব্রেইন তুলনামূলক ভালো হওয়ায় অনেক আগের কথাও বেশ মনে আছে। তারা আর মাহাদিরা তখন চট্টগ্রামে থাকত। পাশাপাশি বাড়ি, সরকারি কোয়ার্টার। মোহনা তখন অনেক ছোট। মাহাদি 2তে পড়ে। মোহনা স্কুলে ভর্তি হয়েছে মাত্র। মোহনার বাবা সরকারি চাকরি করতেন বলে প্রায়ই বদলি হয়ে যেতেন বিভিন্ন জায়গায়। পরে অবশ্য চাকরিটা চলে গিয়েছিল। মোহনা তখন বাবা মায়ের সাথে থাকলেও আবির দাদুর বাড়িতে থাকত। বারবার স্কুল বদলানোর জন্য খারাপ রেজাল্ট হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই সময়ে মোহনার একমাত্র সঙ্গী ছিল মাহাদি। একসাথে তারা 3 বছর ছিল। সেই 3টা বছর মোহনার জীবনের খুব প্রিয়। সে স্কুল থেকে ফিরেই মাহাদিদের বাড়িতে চলে যেত। মাহাদি তখন স্কুলে। সে বসে থাকত অপেক্ষায়। স্কুল থেকে আসলেই সোজা গিয়ে মাহাদির কোলে চড়ে বসত।
বিকেলবেলা ঘুম বাদ দিয়ে চুরি করে খেলতে যেত দুজনে। আর ছিল মিনুদি, ভীষণ ভালো গানের গলা। গলা ছেড়ে রোজ সকালে রেওয়াজ করত। মোহনা ভোরে উঠে তার কাছে চলে যেত, সুরগুলো আত্মস্থ করার চেষ্টা করত। একসময় মিনুদি তাকে গান শেখাতে শুরু করল। নতুন শেখা গান সবার আগে মোহনা মাহাদিকে শোনাত। মাহাদি তখনও ছিল বেশ রুচিবান। কোনো গান ভালো হলেই সে চট করে বলে দিত এটা ভালো, ভালো না হলে না। যে গানটা ভালো হতো সেটা মাহাদি মুগ্ধ হয়ে শুনত। মোহনা তখন এক অদ্ভুত ভালো লাগার ছোঁয়া পেত। সেদিনের কথা বেশ মনে আছে মোহনার। ঝড় বৃষ্টির দিন, কোথাও বের হওয়ার জো নেই। পাহাড়ি এলাকায় তুমুল বৃষ্টিতে সবাই বেশ ভয় ভয় থাকে। পাহাড় ধস হয় প্রায়ই। সেই তুফানের মধ্যে মাহাদি হুট করেই তাদের বাড়িতে উপস্থিত হল ভিজে। ওদের বাড়ি পাশাপাশি হলেও প্রায় 5 মিনিটের দূরত্ব। এতে মাহাদি কাকভেজা হয়ে গিয়েছিল। মোহনার মা জেরা করাই বলেছিল, মোহনাকে সেই কালকে দেখেছিলাম, আজ তো দেখিনি। খেলিওনি একটু, মন খারাপ লাগছিল, তাই চলে এসেছি। মাহাদি সেদিন লুকিয়ে এসেছিল। তার বাবা মা খুঁজতে খুঁজতে পাগল প্রায়। খুব মার খেয়েছিল মাহাদি। মোহনা সেদিন প্রথম সারারাত জেগে কেঁদেছিল মাহাদির জন্য। আরও কত ঘটনায়ক দিন তো। মোহনার ভাবনায় ছেদ পড়ল ফোনের রিংটোনে। মাহাদি ফোন করছে। হ্যালো, কি করছো? স্মৃতিচারণ। আমিও। তাই? হুম। তোমার জন্য একটা গিফট আছে। ব্যাগে দেখো। কি গিফট? দেখোই না। দেখছি। মোহনা ব্যাগ খুলল। একটা চকলেটের বক্স আর র্যাপিং করা একটা ছোট প্যাকেট। সে খুলে দেখল দুটো কাজলের কৌটা, সাথে একটা চিরকুট। তাতে লেখা, সেদিন সাজতেন বারণ করেছিলাম বলে একেবারেই সাজ বন্ধ করে দেবে? তোমার চোখে কাজল পড়লে বেশ লাগে। ছোটবেলায় মা যখন কাজল বানাতেন তখন কি আগ্রহ নিয়ে চোখে লাগাতে মনে আছে তো? তাই হাতে বানানো কাজল দিলাম। কাল থেকে লাগিয়ে আসবে। চলবে।